এবং পাকিস্তানের পর ভারতের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা 52.9 ডিগ্রি। দিল্লির পাশাপাশি দাবদাহে পড়ছে উত্তর পশ্চিমাঞ্চল। হিটস্ট্রোকে ঘটছে প্রাণহানি। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী। রাফার স্থল অভিযান এবার রূপ নিল দ্বিমাত্রিক আগ্রাসনে। হেলিকপ্টার দিয়ে গোলাবর্ষণ করে ইসরায়েলি বাহিনী। এদিকে রাফায় যুক্তরাষ্ট্রের তৈরি বোমা ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। অন্যদিকে গাজার স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংসে ইসরায়েলের ভূমিকা নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে জোরালো তদন্তের আহ্বান জানিয়েছে 30টিরও বেশি দেশ। এরই মধ্যে আইসিজের প্রধান বিচারককে ইহুদি বিদ্বেষী আখ্যা দিয়েছেন মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম। ফিলিস্তিনের স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংসের পেছনে ইসরায়েলের ভূমিকা কতটুকু আছে তা জানতে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে জোরালো তদন্তের আহ্বান জানিয়েছে 30টিরও বেশি দেশ। এদিন জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার বার্ষিক সম্মেলনে গাজার হাসপাতালগুলোতে চলমান হামলারও তীব্র নিন্দা জানানো হয়। আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে চলা মামলায় অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করায় মেক্সিকোকে ধন্যবাদ জানিয়েছে ফিলিস্তিন। অন্যদিকে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হলে আন্তর্জাতিক আদালতের কড়ায় গণ্ডায় হিসেব নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রভাবশালী সিনেটর লিন্ডসে গ্রাহাম। এ সময় আইসিজের প্রধান বিচারককে ইহুদি বিদ্বেষী আখ্যা দেন তিনি। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনার দ্বিতীয় তদন্ত প্রতিবেদন প্রকাশ হয়েছে। এবারও সন্দেহজনক কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। এদিকে একের পর এক রিপোর্ট প্রকাশের পরও জানা যাচ্ছে না দুর্ঘটনার আসল কারণ। নেই ইচ্ছাকৃত নাশকতার রেকর্ডও। এতে সৃষ্টি হচ্ছে ধোঁয়াশা। বিধ্বস্ত হওয়ার 69 সেকেন্ড আগে অপর দুটি হেলিকপ্টারের সঙ্গে যোগাযোগ করেন প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটির পাইলট। ধ্বংসাবশেষ পরীক্ষায়ও মেলেনি নাশকতার কোনো চিহ্ন, নেই বৈদ্যুতিক কোনো কিছুর সঙ্গে সংঘর্ষের রেকর্ডও। তার মৃত্যুকে ঘিরে তৈরি হয়েছে নানা জল্পনা কল্পনা। একের পর এক প্রতিবেদন প্রকাশ হলেও নেই ইচ্ছাকৃত নাশকতা বা যান্ত্রিক ত্রুটির কোনো আলামত। এতে ধীরে ধীরে সৃষ্টি হচ্ছে ধোঁয়াশা। মৌসুমী সাথী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ভারতের লোকসভা নির্বাচনের শেষ দিনের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। 1 জুন সপ্তম ও শেষ দফার ভোট। ফল প্রকাশের আগে চলছে নানা হিসেব নিকেশ। এমপি আনার হত্যার তদন্তে কলকাতায় ইতিবাচক তথ্য প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন ডিবি প্রধান হারুনুর রশিদ। তিনি বলেন, জড়িত সিয়াম নেপালের কাঠমান্ডুতে আছে। দেশটির গোয়েন্দাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। এছাড়াও যুক্তরাষ্ট্রে থাকা মূল পরিকল্পনাকারী শাহিনের বিষয়ে ঢাকার মার্কিন দূতাবাসকে অবহিত করা হয়েছে। সকালে ঢাকা ফেরার আগে কলকাতায় সাংবাদিকদের একথা বলেন ডিবি প্রধান। বিস্তারিত সুব্রত আচার্যের রিপোর্টে ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। আমরা যে উদ্দেশ্যে এসেছিলাম কলকাতার মাটিতে, সেটা আমরা পুরোপুরি 100 ভাগে আমরা সফল। বৃহস্পতিবার ঢাকা ফেরার আগে কলকাতায় সাংবাদিকদের বাংলাদেশের ডিবি প্রধান হারুনুর রশিদ জানান, আনার হত্যা মামলার তদন্তে ইতিবাচক অগ্রগতি হয়েছে। এমপি হত্যার অন্যতম আসামি ফাইজুল ওরফে সিয়াম নেপালে আত্মগোপন করে আছে বলেও জানান তিনি। একই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র প্রবাসী আখতারুজ্জামান শাহিনকে ধরতেও কাজ চলছে বলে উল্লেখ করেন। আমরা কাঠমান্ডুকে সিয়ামের বিষয়ে আমরা কিন্তু অবগত করিয়েছি। মূল যে মদতদাতা বেনিফিশিয়ারি শাহিন, সে কিন্তু অবস্থান করছে এখন হলো, আমরা যতটুকু জেনেছি যে ইউএসএ, যেহেতু পাসপোর্ট ইউএসএ আছে, সেটাও আমরা এখানকার কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি। বাংলাদেশে যে আমাদের মানে এম্বাসি রয়েছে, আমেরিকান এম্বাসি, সেই এম্বাসিকে আমরা মৌখিকভাবে অবগত করেছি। শিগগিরই ফরেনসিক রিপোর্ট পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন গোয়েন্দা প্রধান। রিপোর্ট হাতে পেলে তদন্তের দ্বিতীয় ধাপ ডিএনএ পরীক্ষার জন্য মাংসের নমুনা পাঠানো হবে বলেও জানান তিনি। ফরেনসিক এবং ডিএনএ টেস্ট ছাড়া অ্যাকচুয়ালি বলা যাবে। সিআইডি কে আমরা রিকোয়েস্ট করেছি দ্রুত সম্ভব যেন তারা করে, এবং আমি জানি ইন্ডিয়াতে অনেক দ্রুতই হয়। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার তদন্ত করতে রোববার ঢাকার গোয়েন্দা প্রধানের নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি দল কলকাতায় আসেন। মামলাটির তদন্তকারী সিআইডি, নিউ টাউন থানার পুলিশ এবং ভারতীয় কেন্দ্র গোয়েন্দা সংস্থার সঙ্গে যৌথভাবে 4 দিন কাজ করেন তারা। কলকাতায় এমপি আনার হত্যার তদন্ত শেষে ঢাকায় ফিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ডিবি প্রধান হারুনুর রশিদ। সরাসরি যাচ্ছে সেখানে। আসলে আপনারা জানেন, বাংলাদেশের একজন সংসদ সদস্য, অত্যন্ত জনপ্রিয়, 3বার নির্বাচনে পাশ করেছেন। উনি একদম গ্রাসরুট লেভেল থেকে একজন নেতা, যাকে কলকাতার মাটিতে 13 তারিখ থেকে তাকে হত্যা করা হয়েছে। আমরা এই সংক্রান্ত
বাংলাদেশে একটি মামলা রুজু হয়েছে এবং কলকাতা পুলিশও একটি হত্যা মামলা তারা সেখানে রুজু করেছে। তার ধারাবাহিকতায় যে আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের কাছে 3 জন ঘাতক গ্রেপ্তার আছে। এর মধ্যে মূল ঘাতক আমানুল্লাহ ওরফে শিমুল ভুইয়া, পাসপোর্টিং তার নাম আমানুল্লাহ, শিমুল ভুইয়া আমাদের কাছে, সে হলো মূল ঘাতক। এবং সেখানে মাস্টার মাইন্ড হিসাবে, বেনিফিশিয়ারি হিসাবে তাদের সাথে তাদের একাধিক মিটিং হয়েছে বাংলাদেশের মাটিতে এবং হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে কলকাতার মাটিতে। আমরা সেই কারণেই আমাদের তদন্তকারী কর্মকর্তা হিসেবে আপনারা জানেন ঘটনাস্থল এবং যেহেতু দুটি দেশে অপরাধটি সংঘটিত, আমাদের দেশে হলো এটা পরিকল্পনা আর ওই দেশে হত্যাকাণ্ড, দুটা জায়গায় আমাদের তদন্তকারী কর্মকর্তা হিসেবে আমাদেরকে যাওয়ার একটা বিবেচনা রাখে বলে আমরা সেখানে গিয়েছি। এবং আপনারা জানেন আমাদের যে মূল ঘাতকের কাছে আমরা অনেক তথ্যপত্র পেয়েছি। সেই তথ্যপত্রগুলো ক্রস এক্সামিন করার জন্য আমরা এছাড়া এখানে আমরা যে এভিডেন্সগুলি পাচ্ছিলাম, আমরা সরাসরি সেখানে গিয়ে যে ডিজিটাল এভিডেন্সগুলি আমরা সরাসরি দেখলাম এবং সেখান থেকে তারা যে অপরাধীরা কোন সময় কোন গাড়িটা ব্যবহার করেছে, তারা কোন কোন জায়গায় গিয়েছে এবং আমাদের যে মাননীয় সাংসদ সব কোন সময় তারা সেখান থেকে তাদের রুমে ঢুকেছে, এগুলি আমরা বাস্তবিকভাবে ডিজিটাল এভিডেন্সের জন্য আমরা সেগুলি প্রত্যক্ষভাবে সেগুলি আমরা দেখেছি। এবং আপনারা জানেন মামলার 360 to 364 চেতনা অনুসারে যতক্ষণ পর্যন্ত না ভিকটিম অথবা ভিকটিমের অংশবিশেষ অথবা খণ্ডিত অংশ উদ্ধার করা না যায়, সেক্ষেত্রে আসলে মামলাটা তদন্তকারী কর্মকর্তার ধরেন মেডিকেল রিপোর্ট, তারপরে সুরতহাল রিপোর্ট, ভিসেরা রিপোর্ট, এইগুলি জমা দিতে তদন্তকারী কর্মকর্তাকে অনেক বেগ পেতে হয় এবং এগুলি না হলে মামলাটা নিষ্পত্তি করা অনেক কঠিন হয়ে যায়। সেই ক্ষেত্রে আমরা মনে করেছি আমরা সেখানে গিয়ে সেখানে বিশেষ করে যে এখন মামলাটা দেখছেন সিআইডি পুলিশের চিফ মহোদয়ের সাথে দেখা করেছি। সেখানে একজন আসামি তারা গ্রেপ্তার করেছে জাহিদের সাথে আমরা কথা বলেছি, ক্রস এক্সামিন করেছি। আমরা ঘটনাস্থলে গিয়ে সেখানে এই রোদ আপনারা জানেন প্রচন্ড বৃষ্টি ঝড় তুফানের মধ্যে আমরা আমাদের টিমকে সাথে নিয়ে কলকাতা পুলিশের সিআইডিকে সাথে নিয়ে আমরা ঘটনাস্থলও ভিজিট করি এবং সেখানে গিয়ে আমরা চাক্ষুষ ভাবে আমরা ওই যে এখানের অপরাধী যে আমাদের যা বলেছিল মূল ঘাতক, তার সাথে আমরা এখানে মিলানোর চেষ্টা করেছি এবং মিলিয়ে আমরা তার সাথে তার হুবহু মিলও পেয়েছি এবং তারা সেখানে কিভাবে অপরাধটি সংঘটিত সেই সম্পর্কে আমরা তথ্য পেয়েছি। এবং আমাদের মূল কাজ ছিল একটা হলো যে আলামতটা উদ্ধার করা, আলামত উদ্ধারে আমরা কলকাতা পুলিশকে সহযোগিতা করা। দ্বিতীয়ত ছিল আমাদেরকে সেখানে যে সিসিটিভি মাধ্যমে ডিজিটাল এভিডেন্স আমরা কালেকশন করা এবং আমরা পাশাপাশি বিভিন্ন যে পারিপার্শ্বিক সাক্ষ্য প্রমাণগুলি রয়েছে ওই অপরাধীর কাছে আমরা যে তথ্যগুলি পেয়েছি সেগুলি আমাদের কাছে যে মূল অপরাধী গ্রেপ্তারটা মিলিয়ে দেখার কাজটা আমরা করেছি। আমি এই ক্ষেত্রে মনে করি যে যেহেতু আমাদের কাজ ছিল 3টা, একটি হলো আমরা সেখানে ঘটনাস্থলে যাব, আমরা সেখানে সবকিছু খতিয়ে দেখব এবং আমরা তদন্তকারী কর্মকর্তার জন্য যে মূল বিষয় ভিকটিমের খণ্ডিত অংশ, পুরো অংশ অথবা অংশবিশেষ উদ্ধার করা, আমরা মনে করি যে এইরকম যে তারা এই বাসায় থেকে তারা যেভাবে তারা এই কাজটি করেছে, আমি মনে করি যে যে সেখানে যেভাবে তারা সেফটি ট্যাঙ্কি অথবা সোয়ারের লাইনগুলি আমরা তাদেরকে রিকোয়েস্ট করেছিলাম এটি দেখার জন্য এবং আমরা মনে করি সেখান থেকে আমরা কিন্তু অনেকাংশই ভিকটিমের শরীরের কিছু অংশ কিন্তু পাওয়া গিয়েছে। এটা যদিও এটাকে এখন তারা ফরেন্সিক রিপোর্ট বা ডিএনএ টেস্ট করে তুরন্ত জানাবে, তবে আমরা প্রাথমিক যেটা মনে করি যে সেখানে স্বাভাবিকভাবে এই মাংসগুলি এভাবে ফ্লাশের মাধ্যমে যায় না, সেক্ষেত্রে আমরা মনে করছি তারই হবে। তারপরেও আমরা এখানে একটা ডিএনএ টেস্ট হবে, ফরেন্সিক হবে, তারপরে চূড়ান্ত জানা যাবে। এক্ষেত্রে আমি মনে করি আলহামদুলিল্লাহ আমরা যে বিষয়গুলি চেয়েছিলাম আমরা সবগুলি আমার তথ্যপত্র আমরা পেয়েছি এবং আমরা মনে করি আমরা এক্ষেত্রে আমরা বলবো যে শতভাগ আমরা সফলকৃত। এটা আমরা ওই পুলিশের ওনারা এটা দ্রুতই করার আমাদের বলে দ্রুতই তারা করবেন।
পাকিস্তানের পর এবার ভারতের ইতিহাসে তাপমাত্রা ছাড়ালো 52 ডিগ্রি সেলসিয়াস। বুধবার দিল্লির মুঙ্গেশপুরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 52.9 ডিগ্রি সেলসিয়াস। হিটস্ট্রোকে মারা যান একজন। এদিকে দিল্লির আবহাওয়া কেন্দ্রের তাপমাত্রা মাপক সেন্সর ঠিকভাবে কাজ করছে কিনা তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। গরমে হাঁসফাঁস করছে দিল্লি। বুধবারই হাফ সেঞ্চুরি পেরিয়েছে কেন্দ্রশাসিত অঞ্চলটির তাপমাত্রা। উত্তর পশ্চিম দিল্লির মুঙ্গেশপুরে ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। মুঙ্গেশপুরে এদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল 52.9 ডিগ্রি সেলসিয়াস। এদিন দিল্লিতে হিট স্ট্রোকে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে 107 ডিগ্রি ফারেনহাইট জ্বর নিয়ে ভর্তি হয়েছিলেন ওই ব্যক্তি। তীব্র গরমের কারণে অনেকেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন বলেও জানায় তারা। এদিকে দিল্লির অতিরিক্ত তাপমাত্রার বিষয়টি ভাবিয়ে তুলছে ভারতের আবহাওয়া দপ্তরকে। আবহাওয়া কেন্দ্রের তাপমাত্রা মাপক সেন্সর ঠিকমতো কাজ করছে কিনা তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করা হয়েছে। একই সঙ্গে তাপমাত্রা বৃদ্ধির জন্য রাজস্থান থেকে আসা লু বাতাসকে দায়ী করেছেন আবহাওয়া দপ্তরের আঞ্চলিক প্রধান। দিল্লির তীব্র গরমের হাত থেকে শিশুদের রেহাই দিতে সব স্কুল 30 জুন পর্যন্ত গরমের ছুটি বাড়িয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দাবদাহ পরিস্থিতিতে বয়স্ক ও শিশুদের সাবধানে রাখার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। একই সঙ্গে প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। ভারতের দিল্লি ছাড়াও হরিয়ানা, রাজস্থান সহ উত্তর পশ্চিমাঞ্চলের রাজ্যগুলোতে দাবদাহ অব্যাহত আছে। ভারতের লোকসভা নির্বাচনের শেষ দফার ভোটের আগে চূড়ান্ত প্রচারণা চালাচ্ছে রাজনৈতিক দলগুলো। ক্ষমতাসীন বিজেপি ও এনডিএর পক্ষে নরেন্দ্র মোদী, ইন্ডিয়া জোটের তরফ থেকে রাহুল গান্ধী আর তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রচারণার অংশ নিতে দেখা যাচ্ছে। আজই শেষ হচ্ছে প্রচার যুদ্ধ। ভারত থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। ভারতের 18তম লোকসভা নির্বাচনের শেষ দফার ভোট 1 জুন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অভিষেক বন্দ্যোপাধ্যায়, কঙ্কনা রানাওয়াত সহ 304 জনের ভাগ্য পরীক্ষা হবে এদিন। শেষ দফার ভোট হবে 8 রাজ্যের 57 সংসদীয় আসনে। এর মধ্য দিয়ে 543 আসন বিশিষ্ট ভারতের লোকসভার সব আসনের ভোট গ্রহণ সম্পন্ন করবে দেশটির নির্বাচন কমিশন। 19 এপ্রিল প্রথম দফায় ভোট নেয়ার মধ্য দিয়ে 7 দফার ভোট গ্রহণ শুরু হয়। শেষ দফার ভোটে সবার নজর থাকবে পশ্চিমবঙ্গ, বিহার ও উত্তরপ্রদেশের দিকে। মমতার রাজ্যের ভোট হবে 9 সংসদীয় আসনে। মূলত কলকাতা ও এর আশেপাশের আসনগুলোতে ভোট হবে এদিন। এ দফায় রাজ্যটিতে ভাগ্য পরীক্ষা হবে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জির। তিনি লড়ছেন ডায়মন্ড হারবার থেকে, আর যাদবপুর থেকে লড়ছেন অভিনেত্রী সায়নী ঘোষ। পশ্চিমবঙ্গের 42 আসনের ভোটও শেষ হবে এদিন। এদিকে শেষ দফার ভোটের আগে প্রচারণায় নির্ঘুম সময় পার করছেন দেশটির শীর্ষ রাজনীতিকরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কংগ্রেস নেতা রাহুল গান্ধী কিংবা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবাই ব্যস্ত মাঠের লড়াইয়ে নিজেদের অবস্থান পাকাপোক্ত করতে। শুধু তাই নয়, প্রার্থীদের এই প্রচারণায় দেখা যাচ্ছে অভিনেতা অভিনেত্রীদেরও। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা ও শান্তি অর্জনে আরব বিশ্বের দেশগুলোর সঙ্গে কাজ করতে চায় চীন। বৃহস্পতিবার বেইজিংয়ে আয়োজিত চীন আরব স্টেটস কোঅপারেশন ফোরামে একথা জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ফোরামে গাজা ইস্যুতেও গুরুত্বপূর্ণ আলোচনা হয়। শি বলেন, গাজায় অনির্দিষ্টকালের জন্য যুদ্ধ চলতে পারে না। ইসরায়েল ফিলিস্তিনি সংঘাত নিরসনের লক্ষ্যে একটি আন্তর্জাতিক শান্তি সম্মেলন আয়োজনেরও আহ্বান জানান তিনি। আসরে অংশ নিচ্ছে 22টি আরব দেশের প্রতিনিধিরা। দেখছেন আন্তর্জাতিক সময়। ক্ষমতায় থাকলে মস্কো ও বেইজিংকে বোমা মেরে উড়িয়ে দিতেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনে পোস্টে জানিয়েছে। তহবিল সংগ্রহের প্রচারের সময় রিপাবলিকান দলের দাতাদের কথা বলেন তিনি। যুক্তরাষ্ট্রের নির্বাচন, প্রেসিডেন্ট জো বাইডেন কিংবা আন্তর্জাতিক সংঘাত সহ নানা ইস্যুতে প্রায়ই খোলামেলা মন্তব্য করতে দেখা যায় ডোনাল্ড ট্রাম্পকে। দলীয় ভাবমূর্তির তোয়াক্কা না করে নিজস্ব স্টাইলে কথা বলতেই পছন্দ করেন তিনি। এবার মস্কো ও বেইজিংকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার কথা বলে আবারও আলোচনায় এলেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। নিজস্ব সূত্রের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে জানায়, সম্প্রতি তহবিল সংগ্রহের প্রচারের সময় রিপাবলিকান দলের দাতাদের ট্রাম্প বলেন তিনি ক্ষমতায় থাকা অবস্থায় রাশিয়া ইউক্রেনে হামলা চালালে মস্কোয় বোমা ফেলতেন, আর তাইওয়ানের স্বাধীনতাকে তোয়াক্কা না করে দ্বীপটিতে চীন অভিযান চালালে বেইজিংয়ের বিরুদ্ধেও একই পদক্ষেপ নিতেন বলে মন্তব্য করেন ট্রাম্প। তার এমন মন্তব্যে দাতারা বিস্মিত হন বলে জানায় মার্কিন গণমাধ্যমটি।
রাশিয়া ইউক্রেন ইস্যুতে ট্রাম্প আগেও বিভিন্ন মন্তব্য করেছেন। একবার তিনি বলেছিলেন, ক্ষমতায় এলে পুতিন ও জেলেনস্কিকে আলোচনার টেবিলে বসিয়ে মাত্র 24 ঘন্টায় যুদ্ধ বন্ধ করবেন। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর সময় সংবাদের সঙ্গে থাকবেন মার্জিয়া শ্রেয়া। ধন্যবাদ মৌটুসী। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।